অগ্নি নির্বাপনে বা অগ্নি দুর্যোগের যদি আপনি ক্ষতি কমাতে চান, কোনো ব্যবস্থায় গ্রহণ করা প্রয়োজন নয়। সচেতন থাকলেই আপনার 50% দুর্ঘটনা কমে যাবে। দেশে ৮ মাত্রা বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এটা হয়, বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ততা থেকে এড়ানোর জন্য বা আমরা এটা থেকে আসলে কি ধরনের প্রস্তুতি? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ঢাকায় কোনো বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে অনেক জায়গায় হয়তো আমরা যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি আছে, সেটা আমরা ঢাকার ৪১টা জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপনাগুলিতে ছড়িয়ে দিয়েছি। 999 যেমন পুলিশ দ্রুত মেসেজ পেয়ে যায় যে কোনো দুর্ঘটনায়, আমরা 102 করেছি যাতে দ্রুত সংবাদটা পেতে পারি। আন্তর্জাতিক যে মানদণ্ড অনুযায়ী কতজন মানুষের জন্য আসলে একটি স্টেশন থাকা দরকার? বাংলাদেশের প্রেক্ষাপটে কি সেটা আসলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি আপনি বিবেচনা করেন, প্রায় ৫০ থেকে ১ লাখ লোকের জন্য বা আরো কম লোকের জন্য একটি স্টেশনের প্রয়োজন হয়। বাংলাদেশের বাস্তবতা এটা সম্ভব না। অর্থাৎ ভূমিকম্প হলে যদি কেউ দালান কোঠার নিচে চাপা পড়ে, তাহলে ওই মানুষটাকে তো আইডেন্টিফাই করতে হবে। সেজন্য আমাদের সার্ভেইলেন্স যে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, ইমেজিং ইকুইপমেন্ট, যেগুলোর মাধ্যমে মানুষের আইডেন্টিফাই করা সম্ভব হয়। অথবা ফিজিক্যালি আমরা যেতে পারছি না, কিন্তু রোবোটিক ভেহিকেল দিয়ে, ফায়ার ফাইটিং ভেহিকেল দিয়ে ওখানে যাওয়া যায়। এগুলির সংখ্যা আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমাদেরকে অলরেডি দেশের মানুষ ভালোবাসে, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা ভালোবাসার মাত্রাটাকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছি। আপনি দায়িত্ব গ্রহণের পর আজকে প্রায় ১ বছর ৬ মাস ১০ দিন হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে আসলে উল্লেখযোগ্য কি পরিবর্তন এসেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমার সবচেয়ে বড় যে লক্ষ্য ছিল, সেটা হচ্ছে জনগণের আস্থাটাকে আরো ফায়ার সার্ভিসের উপর সুদৃঢ় করা এবং আমাদের সকল সেবাকে দ্রুত প্রযুক্তি নির্ভর করা এবং একই সাথে আমাদের সুনামের জায়গা, বিশেষ করে আমাদের বদলি এবং নিয়োগ বাণিজ্য নিয়ে বেশ কিছু ইমেজ সংকট ছিল, সেটাকে কত দ্রুত সেটা থেকে উত্তরণ করা যায়। সেই লক্ষ্যে আমরা কাজগুলি গ্রহণ করেছি এবং যে ইতিবাচক পরিবর্তনের কথা আপনি বলেছেন আমার এই দায়িত্বকালীন সময়ে, এর মধ্যে প্রথম হচ্ছে আমরা ফায়ার লাইসেন্স এবং ফায়ার সেফটি প্ল্যান সহ ফায়ার সার্ভিসের সকল সেবা কিন্তু আমরা অনলাইনে নিয়ে এসেছি। বদলি এবং নিয়োগ প্রক্রিয়া আমরা প্রযুক্তির সহায়তা নিয়েছি এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটা আপনি নিজেও আমাদের নিয়োগকালীন সময়ে উপস্থিত থেকে দেখেছেন। আমাদের যারা শহীদ পরিবার আছে, তাদের শহীদ পরিবারগণকে অপারেশনাল কাজে যখন তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের পরিবারকে, সদস্যদেরকে সহায়তা করার জন্য কিন্তু আমরা তহবিল গঠন করেছি এবং সেই তহবিল থেকে তাদেরকে আমরা সহায়তা প্রদান করছি। এছাড়া চাকরিরত অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা অপারেশনাল কাজে কেউ মৃত্যুবরণ করে, তাদের পরিবারের ছেলে-মেয়েদের যাতে শিক্ষাটা বন্ধ হয়ে না যায়, সেজন্য কিছু শর্ত সাপেক্ষে আমরা এইচএসসি পর্যন্ত তাদেরকে শিক্ষা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি, যেটা অলরেডি চলমান রয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যম, গণমাধ্যমের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়িয়েছি এবং আমরা আমাদের বিভিন্ন কাজের বিষয়গুলি সবসময় সবার সামনে তুলে ধরছি, যাতে আমাদের স্বচ্ছতার বিষয়গুলো এবং আমাদের কাজগুলিকে আরও বেশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। এছাড়া যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায়, বিশেষ করে ভূমিকম্পকে উদ্দেশ্য করে কিন্তু আমরা স্পেশাল রেস্কিউ টিম গঠন করেছি এবং আমাদের বিভাগীয় পর্যায়ে এবং অধিদপ্তর পর্যায়ে আমাদের স্পেশাল টিম গঠন করা হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে যে কোনো দুর্যোগ হলে, বিশেষ করে ভূমিকম্প হলে, দ্রুত আমরা নিজস্ব সক্ষমতার পাশাপাশি স্পেশাল টিমটা দিয়েও রেসপন্স করতে পারি। এছাড়া আপনি জানেন কেমিক্যাল ইনসিডেন্টের সংখ্যা বেড়েছে। আমরা কে লক্ষ্য করে প্রথমবারের মতো ঢাকায় কিন্তু আমরা একটা অ্যাডহক ভিত্তিতে কেমিক্যাল ইউনিট গঠন করেছি, যেটা মিরপুর ১০ এ আছে। তারাও কেমিক্যাল ইনসিডেন্ট হলে যেন তারা দ্রুত রেসপন্স করতে পারে। এছাড়া কল্যাণের বিষয়গুলি অলরেডি আমি ২-১টা বলেছি। এর পাশাপাশি আপনি দেখবেন মিরপুর ১০ এ আমাদের প্রথমবারের মতো আমাদের ভূমিকম্প সহনশীল সদর দপ্তর নির্মাণ করা হচ্ছে, যেটা নির্মাণ কাজ চলমান রয়েছে। আবাসিক সমস্যা সমাধানের জন্য অলরেডি প্রায় ৮৮টা পরিবারে ঢাকায় উন্নত আবাসস্থল যেটাকে বলে, সেটার ব্যবস্থা হচ্ছে এবং এটা কার্যক্রমও শুরু হয়েছে। এর প্রথমটা হচ্ছে মিরপুর ১০ এ হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের সদরঘাটে। এর পাশাপাশি সারা দেশে আরও ১২টি নতুন স্টেশন সহ ৮টি পুরাতন স্টেশন পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে। সার্বিকভাবে আমাদের সক্ষমতার জায়গায় আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে সমর্থ হয়েছি। আমাদের ওয়েলফেয়ারের জায়গায়, মানবিক সাহায্য সহযোগিতার জায়গায় আমরা পরিবর্তন আনতে পেরেছি এবং একই সাথে মানুষের মনে যে ফায়ার সার্ভিসের সম্পর্কে অনেক ধরনের নেতিবাচক ধারণা, বিশেষ করে বদলি এবং নিয়োগ সম্পর্কে ছিল, সেটাও আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পেরেছি বলে আমার মনে হয়। নতুন স্টেশনের একটি পরিকল্পনা করেছে। আসলে আন্তর্জাতিক যে মানদণ্ড অনুযায়ী কতজন মানুষের জন্য আসলে একটি স্টেশন থাকা দরকার? বাংলাদেশের প্রেক্ষাপটে কি সেটা
আছে আসলে কিনা? আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি আপনি বিবেচনা করেন তাহলে আসলে প্রতি প্রায় 50 থেকে 1 লাখ লোকের জন্য বা আরও কম লোকের জন্য একটি স্টেশনের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটা সম্ভব না। বাংলাদেশের বাস্তবতায় আমরা যেটা করছি ওই অঞ্চলের স্পর্শকাতরতা, সেখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি আছে অথবা অন্যান্য বিষয়গুলি যেগুলির জন্য ওই এলাকা সবচেয়ে বেশি দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ থাকে, সেই বিবেচনাগুলি নিয়ে আমরা স্টেশনগুলি করছি। আপনি যেমন যদি চিন্তা ভাবনা করেন ঢাকার কথা, ঢাকায় কিন্তু ঘনবসতি, তারপরে ট্রাফিক কনজেশন আছে এবং এক স্টেশনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে হয়তো দেখা যায় 10 মিনিটের দূরত্ব যেহেতু আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে কারণ ট্রাফিক কনজেশনের জন্য। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে অনেক ক্ষেত্রেই বিবেচনা করতে হচ্ছে আসলে ওই জায়গার ঘনত্ব, ওই জায়গার ইম্পর্টেন্স কী এবং ক্ষেত্র বিশেষে শুধু জনসংখ্যার বিবেচনা না, এই সমস্ত সার্বিক বিষয়গুলি বিবেচনা নিয়ে আমাদের স্টেশন সংখ্যা করতে হচ্ছে। আপনি জানেন আমাদের 538টি স্টেশন আছে। আমরা রাফলি একটা হিসাব করেছি প্রায় 3.5 লাখ 4 লাখ লোকের জন্য আমাদের একটা স্টেশন চলে আসে। এটা আসলে যদি আপনি আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করতে যান। কিন্তু সেনসিটিভিটি যদি হিসাব করতে যান, স্পর্শকাতর জায়গা এসব বিবেচনা করে সংখ্যা কিন্তু আমাদের স্টেশন যখন বর্তমানে 538টি স্টেশন আছে, এটা আরও অনেক বেশি, প্রায় 1700টার মতো স্টেশন চলে আসে। তবে আমাদের 2030 সালের মধ্যে একটা পরিকল্পনা আছে আমাদের স্টেশন সংখ্যা 997টা করা, যেটা ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আপনি বলেছি যে 12টা স্টেশন নতুন নির্মাণ হচ্ছে এবং 8টা পুনর্নির্মাণ হচ্ছে। এরকম বিভিন্ন জায়গার আমাদের বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের স্টেশন পরিকল্পনাগুলিও করা হয়েছে, যার পরিকল্পনা ইতিমধ্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবমিট করেছি। জি, আরেকটি বিষয় একটু আগে যেটা বললেন যে আসলে যানজট সহ অন্যান্য নানা কারণের উপর ডিপেন্ড করে আসলে কত দ্রুত আপনারা রেসপন্স করতে পারেন। এই রেসপন্স টাইমটা কমাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা রেসপন্স টাইম কমানোর জন্য যেটা করেছি সেটা হলো আমরা প্রথমত আমাদের যেটা কল করা, সরাসরি যেন কল করে আমরা তথ্যটা পেতে পারি সেজন্য 102 করা হয়েছে। 999 যেমন পুলিশ দ্রুত মেসেজ পেয়ে যায় যেকোনো দুর্ঘটনায়, আমরা 102 করেছি যাতে দ্রুত সংবাদটা পেতে পারি। 2 নাম্বার আমরা যেটা করেছি, এখন আমরা যেটা করি বিশেষ করে ঢাকা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলের জন্য কোনো জায়গায় যখন ইনসিডেন্ট হয় তখন ওখানে যদি একটা স্টেশনের প্রয়োজন হয় বা একটা ইউনিটের প্রয়োজন হয়, আমরা দ্রুত সেখানে 2 থেকে 3টা ইউনিট পাঠাই। যাতে ট্রাফিক কনজেশন থাকলেও অন্য স্টেশনে এসে দ্রুত ওখানে যেন রেসপন্স করতে পারে। অর্থাৎ রাস্তায় বের হওয়ার পর একটা জায়গায় কোথাও কোনো ইউনিট আটকে গেলে অন্য ইউনিট যেন এসে দ্রুত রেসপন্স করতে পারে। আরেকটা জিনিস করেছি আমরা রেসপন্স টাইমের ক্ষেত্রে সহযোগিতার জন্য, বিশেষ করে এটা ভূমিকম্পকে টার্গেট করে করেছি। যদি আমাদের ঢাকায় কোনো বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে অনেক জায়গায় হয়তো আমরা যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি আছে সেটা আমরা ঢাকার 41টা জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপনাগুলিতে ছড়িয়ে দিয়েছি। যাতে কোনো জায়গায় দ্রুত রেসপন্স করার জন্য ইকুইপমেন্ট পাওয়া না গেলে অন্য জায়গা থেকে ইকুইপমেন্ট নিয়ে এসে আমরা কাজ করতে পারি। এই কাজটা করছি। আরেকটা বিষয় আমরা যেটা করি, আমরা ভলান্টিয়ারদেরকে প্রমোট করছি। কারণ অনেক জায়গায় যেতে আমরা দ্রুত রেসপন্স করছি কিন্তু ট্রাফিক কনজেশন বা অন্যান্য কারণে আমরা পৌঁছাতে পারছি না। তখন যেন আমাদের আসার আগেই আমাদের যারা ভলান্টিয়ার আছে তারা যেন বেসিক কিছু কাজ আমাদের জন্য করে রাখতে পারে। এই কাজগুলি চলমান আছে। আমরা গত বছর প্রায় 400-র মতো ঢাকা শহর এবং বাংলাদেশে ভলান্টিয়ার তৈরি করেছি। আমরা এই বছরও ভলান্টিয়ার তৈরি করব। আমরা চাচ্ছি কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করতে। বর্তমান সরকারেরও 1 লাখ কমিউনিটি ভলান্টিয়ার তৈরির পরিকল্পনা আছে। আমরা মনে করি ভলান্টিয়ারগুলি তৈরি করতে পারলে আমাদের যেহেতু সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে ভলান্টিয়ারদের মাধ্যমে আমাদের রেসপন্স টাইম আমরা আরও অনেক কমিয়ে আনতে পারব। জরুরি মুহূর্তে ভলান্টিয়ারদের জন্য কোনো ডেটাবেস কিংবা এদেরকে কিভাবে আসলে হ্যাঁ, আমাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন? আমরা বর্তমানে যেটা করছি, আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদের ডাটাবেস তৈরি করছি এনআইডি সহ, এবং তাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং প্রত্যেকটা স্টেশনের সাথে তাদের যোগাযোগ থাকে। তাদের গুরুত্বপূর্ণ যারা কি পয়েন্ট থাকে তাদেরকে আমরা জানাই, তখন তারাই মুভ করে, অথবা অনেক সময় তারা স্বপ্রণোদিত হয়েও মুভ করে চলে যায়। বা আপনারা দেখবেন আমাদের কোটি বা বেস্ট পরা অনেকে আমাদের যারা ফায়ার ফাইটাররা যখন ফায়ার ফাইট করে বা দুর্যোগে কাজ করে, তারা কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তাদেরকে বেসিক্যালি আমরা 3 দিনের একটা প্রশিক্ষণ দেই। সেই প্রশিক্ষণে আমাদের সাথে কিভাবে কাজ করবে, আমাদের সীমাবদ্ধতাগুলি কী, কীভাবে কাজ করলে আমাদের কাজগুলি সহজ হবে সেগুলি তাদেরকে শেখানো হয়। ফলে তারা যখন প্রয়োজন হয় তারা আমাদেরকে যথাযথভাবে সহযোগিতাটা করতে পারে। জি, সরকারের 180 দিনের যে পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনার আওতায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বেশ কয়েকটি চমৎকার উদ্যোগের প্রস্তাবনা দিয়েছে।
এই প্রস্তাবনাগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা হবে বলে আপনি মনে করছেন? আমরা যদি একটু ইন্ডিভিজুয়াল বলি যে ড্রোনের ইস্যুস এসেছে, এখানে রেস্কিউ হেলিকপ্টারের কথা এসেছে, আরো সার্ভেইলেন্স ড্রোনের ইস্যু, নানান বিষয় এসেছে। এর জি, মধ্যে জি। সবচেয়ে ইফেক্টিভ কোনটা হবে বলে মনে করেন? আসলে সরকারের যে ১৮০ দিনের পরিকল্পনার মধ্যে তো এগুলো আসলে সম্ভব না। এগুলি ১ বছর মেয়াদি, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার মধ্যে বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত যোগ করেছেন। করেছি। তবে ১৮০ দিনের পরিকল্পনার মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হলো সেবার সহজীকরণটা 100% অনলাইন করার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেয়া। আমরা যত বেশি সেবা সহজীকরণ করব এবং অনলাইনের মাধ্যমে লোকজনকে ফায়ার লাইসেন্স করা, তারপরে আপনার বিভিন্ন সেবাগুলি গ্রহণ করা, ফায়ার সেফটি লাইসেন্স এনওসি গ্রহণ করা, এগুলো করে দিব। তত বেশি মাঠ পর্যায়ে যে আমরা অনেক সময় কিছু দুর্নীতির কথা শুনতে পাই বা অবৈধ লেনদেনের কথা শুনতে পাই, আমরা মনে করি সেটা, যেটা আমাদের বর্তমান সরকারেরও একটা প্রধান লক্ষ্য, সেটা আমরা মনে করি অনেক ক্ষেত্রে আমরা কমিয়ে নিয়ে আসতে সম্ভব হবে আমাদের পক্ষে। এছাড়া সবাইকে একটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসা, দেশে কতগুলি প্রতিষ্ঠান ফায়ার লাইসেন্স প্রাপ্ত, কতগুলি প্রতিষ্ঠানের ফায়ার সেফটি লাইসেন্স আছে, এটা কিন্তু একটা ডাটার মধ্যে চলে আসলো। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য রেডিমেড যে কোনো কেউ, যে কোনো সংস্থা আমাদের কাছ থেকে পেতে পারে। এটা একটা আমি মনে করি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা ১৮০ দিনের মধ্যে আমরা করেছি। আমাদের আরেকটা টার্গেট ছিল আমাদের সমস্ত কেনাকাটা অনলাইনে ইজিপির মাধ্যমে করা, এবং সেটাও আমরা ইতিমধ্যে আমাদের ১০০% অধিদপ্তরের কেনাকাটা কিন্তু আমরা অনলাইনে করি এবং ইজিবিতে নিয়েছি। এটা ১৮০ দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে আমরা ১৮০ দিনের মধ্যে কিছু, কিছু পরিকল্পনা রেখেছিলাম। যে কিছু, কিছু উপজেলা আছে যেখানে আমাদের স্টেশন নেই। কিছু, কিছু গুরুত্বপূর্ণ যে জায়গা আছে, যেমন আপনার চকরিয়া, মাতারবাড়ি, যেখানে স্টেশন প্রয়োজন কিন্তু স্টেশনগুলো হয় নাই। কিন্তু এখানে অর্থনৈতিক গুরুত্বগুলি ধীরে, ধীরে বাড়ছে। এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা স্টেশন তৈরি করার জন্য পরিকল্পনা করেছি। যেটার প্রকল্প দলিল অলরেডি আমরা প্রস্তুত করেছি। করে অনুমোদনের জন্য যথাযথ যে প্রক্রিয়াগুলি ১৮০ দিনের মধ্যে করার কথা, সেটা কিন্তু আমরা সম্পন্ন করেছি। আর দীর্ঘমেয়াদী আপনি যেটা বললেন, সেখানে যেটা হয় সেটা হলো আমরা চাচ্ছি যে আমাদের প্রযুক্তিগত সক্ষমতাটা বাড়ুক। অর্থাৎ ভূমিকম্প হলে যদি কেউ দালান কোঠার নিচে চাপা পড়ে, তাহলে ওই মানুষটাকে তো আইডেন্টিফাই করতে হবে। সেজন্য আমাদের সার্ভেইলেন্স যে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, ইমেজিং ইকুইপমেন্ট, যেগুলোর মাধ্যমে মানুষের আইডেন্টিফাই করা সম্ভব হয়, অথবা শিল্পাঞ্চলে যেখানে অনেক সময় বড় ধরনের আগুনের ঘটনা ঘটে কিন্তু ফিজিক্যালি আমরা যেতে পারছি না, কিন্তু রোবোটিক ভেহিকেল দিয়ে, ফায়ার ফাইটিং ভেহিকেল দিয়ে ওখানে যাওয়া যায়, এগুলির সংখ্যা আমরা বাড়ানোর চেষ্টা করছি। অনেক সময় সুন্দরবন অঞ্চল, পাহাড়ি অঞ্চলে আপনার আগুনের ঘটনা ঘটে এবং অনেক জায়গায় এমন দুর্ভেদ্য জায়গায় ঘটে যেখানে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে যাওয়া সম্ভব হয় না, বা আপনার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গেলেও অনেক সময় লেগে যায়, বা আরবান এলাকায়ও অনেক জায়গায় ফায়ার হেলিকপ্টারের সাপোর্টটা প্রয়োজন আগুন নিবানোর জন্য। এগুলি যে বিবেচনায় করে আমরা চাচ্ছি যে ফায়ার সার্ভিসে গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে ড্রোনের ক্যাপাবিলিটিগুলি আসুক, তারপরে আপনার হেলিকপ্টার ক্যাপাবিলিটিগুলি আসুক। আসলে তাহলে আমাদের হয়তো ফায়ার ফাইটিংটাকে আমরা এবং দুর্যোগে উদ্ধার কার্যক্রমে বর্তমানে আমরা যেভাবে কাজ করছি, তার চেয়ে আরও অনেক দক্ষতার সাথে কাজ করতে জি, সম্ভব হবে। এই ১৮০ দিনের যে পরিকল্পনা রয়েছে বা মন্ত্রণালয়ের যে পরিকল্পনা আপনারা সাবমিট করেছিলেন, সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট গঠনের একটা প্রস্তাব রয়েছে। এই টিমটা আসলে কিভাবে বা ইউনিটটা কিভাবে আসলে কাজ করবে? সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট আমাদের বর্তমানে ফায়ার সার্ভিসের নিজস্ব তত্ত্বাবধান আমরা কিন্তু অলরেডি করেছি। আমি আপনাকে বলেছি আমাদের প্রতিটা বিভাগে আমরা ২০টা করে মানে একটা স্পেশাল রেস্কিউ টিম করেছি, এসআরটি। প্লাস অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০ জনের একটা আমাদের পূর্বাঞ্চলে করেছি। কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিটের যে সংগঠন, সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা একটু সময় লাগবে। এখানে আরও অনেক কিছু এলিমেন্টসের আ সংমিশ্রণ ঘটিয়ে এটা করতে হয়। তবে অ্যাডহক ভিত্তিতে আমরা আমাদের ছোট্ট লেভেলে করেছি, বাট গ্র্যাজুয়ালি এটা আমরা বাড়াবো। বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এই দেশে ৮ মাত্রা বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এটা হয়, বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ততা থেকে এড়ানোর জন্য বা আমরা এটা থেকে আসলে কি ধরনের প্রস্তুতি এইটা নিয়েছি? একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে আমরা ফায়ার সার্ভিসেও বেশ সচেতন এবং আমরা কাজ করছি। আমি এই ভূমিকম্পের বিষয়ে যদি ৮ মাত্রা বা ৭ মাত্রার যে ঘটনাটা আপনি বললেন, এটা হলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে ঢাকায় হলে বা চট্টগ্রাম হলে এটা একটা আ ভালো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষতিতে অনেক জায়গা আছে যেখানে ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যেতে পারবে না। আর ঢাকার যে বর্তমানে
অবস্থা, সেখানে হয়তো অনেক জায়গায় আগুনের ঘটনা ঘটবে, যেহেতু গ্যাসের লাইন আছে। অনেক জায়গায় হয়তো অ্যা অনেক ঘটনা ঘটবে যেখানে মানুষ চাপা পড়বে, কিন্তু উদ্ধারের যেতে যাওয়া যাবে না। এগুলিকে বিবেচনায় রেখে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেটা করেছি, সারা বাংলাদেশে আমরা ১০০ টা স্টেশনকে ইয়ারমার্ক করেছি। যদি আ ঢাকায় কোনো বড় ধরনের ভূমিকম্প হয়, আমাদের নিজস্ব স্টেশনের পাশাপাশি আমাদের অন্যান্য বিভাগের এই স্টেশনগুলি জরুরি ভিত্তিতে মুভ করে ঢাকায় চলে আসবে। ২ নম্বর আমরা যেটা করেছি যে আমাদের যে সক্ষমতাগুলো আছে, উদ্ধার সামগ্রীর সক্ষমতা, ঢাকার ৪১ টি স্থানে আমরা কিন্তু ছড়িয়ে দিয়েছি। চট্টগ্রামেও এই কাজ করা হয়েছে, সিলেটেও আমরা এই কাজ করছি। তো তার ফলে যেটা হবে, কোনো জায়গায় যদি কেউ আটকে যায়, অন্য জায়গা থেকে ইকুইপমেন্ট চলে আসতে পারবে। তবে আমরা আরেকটা পরিকল্পনা করছি যে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে হেলিকপ্টারের মাধ্যমে কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় লিফট করে নিয়ে গিয়ে ছোট ইকুইপমেন্ট সহ তাদেরকে যেকোনো দুর্ঘটনাস্থলে নামায় দেওয়ার প্র্যাকটিসটা, এটা নিয়ে আমরা কাজ করছি। এটা আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা বলবো, এয়ারফোর্সের সাথে কথা বলবো। আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদেরকে বা অন্যদেরকে এই পর্যায়ে কোনো ধরনের একটা সমন্বিত প্রশিক্ষণ করা যায় কিনা। এর পাশাপাশি আমরা এই যে আমাদের এই ১০ তারিখে আমরা বসছি। ঢাকা শহরে অনেক মেগা কনস্ট্রাকশন হচ্ছে। অনেকের বড়, বড় ক্রেন, ডোজার, এ সমস্ত অনেক কিছুই আছে। তা আমরা চাচ্ছি এই সমস্ত সংস্থার সাথে আমাদের একটা সমন্বয় গড়ে উঠুক। তাদের একটা ফোকাল পয়েন্টের সাথে আমাদের যোগাযোগ থাকবে। যে কোনো ধরনের বড় ঘটনা ঘটলে আমাদের সক্ষমতার পাশাপাশি এখানে তো রাষ্ট্রের আরও অন্যান্য সংস্থা আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনার সিটি কর্পোরেশন। এর পাশাপাশি এ সমস্ত প্রতিষ্ঠানগুলিকে জন্য তাদের বিভিন্ন সরঞ্জামাদি তথ্যগুলি আমাদের কাছে থাকে এবং প্রয়োজনের সময় তাদের সহযোগিতা নিয়েও যেন আমরা রাস্তাঘাট পরিষ্কার করতে পারি বা উদ্ধার কাজে তারা যেন আমাদের সহযোগিতা করতে পারে। এটা নিয়েও আমরা কাজ করছি। ইতিমধ্যে ছোট্ট একটা আমরা এক্সারসাইজও করেছি, মহড়া করেছি যে ঢাকার একটা অঞ্চলকে আমরা দেখিয়েছি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আশেপাশের স্টেশনগুলিকে আমরা রেডি করে কতক্ষণ সময় লাগে তাদের মুভ করতে। তো আমরা আমাদের পর্যায়ে আ আ কাজ করছি। তবে এটা একটা সমন্বিত পরিকল্পনার আওতায় সবাই মিলে, এটা সবারই স্টেক হোল্ডার, সবারই প্রয়োজন আছে। আমি মনে করি সরকার এই বিষয়ে, দুর্যোগ মন্ত্রণালয়ও সম্ভবত এই বিষয়ে কাজ করছে। আরেকটু বিষয় জানতে চাইবো যে ফায়ার ফাইটার নিয়োগে সম্প্রতি আপনারা সিসিটিভি, ড্রোন এবং ভিডিও রেকর্ডিং হ্যাঁ, ব্যবহার হ্যাঁ, করছেন। এটা একটা যুগান্তকারী একটা জি। পরিবর্তন। ভবিষ্যতে কি এই ধারাবাহিকতাটা থাকবে নাকি আপনি কিছুদিন না, পরেই আমরা এটা আমি আপনাকে ১ম এই বলেছি, ফায়ার সার্ভিসকে আমরা একটা স্বচ্ছতা জায়গায় নিয়ে আসতে চাই। আমরা দুর্নীতিমুক্ত নিয়োগ দিতে চাই। যে কারণে আমরা বলেছি আমাদের প্রত্যেকটা ইভেন্ট যেন রেকর্ড থাকে। এজন্য আমরা যখন মাঠ পর্যায়ের টেস্টগুলি করেছি, ইভেন যখন লিখিত পরীক্ষা নিয়েছি, তখনও কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ভেন্যুতে সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছিলাম। এবং আমরা আরেকটা যেটা করেছিলাম সেটা হলো মিডিয়ার জন্য রেজিস্টার্ড যারা মিডিয়া, নিবন্ধিত সাংবাদিক যারা, তাদের কাছে আমাদের ভেন্যু আমরা ওপেন করে দিয়েছিলাম। আপনি নিজেও এসছেন। আমরা চেয়েছি যে আমাদের যে, এবং এছাড়া এর পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়েরও একটা নির্দেশনা ছিল যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে দুর্নীতিমুক্ত নিয়োগ দিতে হবে। এবং আমরা সেটা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও আমরা যে ট্রেন্ড, আমরা আসলে বেসিক্যালি গত বছর থেকেই এই নিয়োগের এই প্রক্রিয়াটা শুরু করেছি। আজকে এবার আমরা ২য় বার করলাম। তা আমরা আশা করি যদি আমরা গ্র্যাজুয়ালি এটা করে যাই, অটোমেটিক্যালি এটা একটা ফায়ার সার্ভিসের একটা কালচারে পরিণত হবে এবং আমরা আমাদের যে নিয়োগ বাণিজ্য বা আ এইসবে অনেকে যে অবৈধভাবে আ প্রতারক চক্ররা যুক্ত হতে চান, তাদের হাত থেকে বাহিনীটাকে আমরা একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে শিল্প কারখানা, বহুতল ভবন কিংবা বাণিজ্যিক যে হুম। এলাকা যেগুলো রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে কি ধরনের তদারকি আপনারা শুরু করেছেন এবং হ্যাঁ। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো যেগুলো আসলে এগুলো ডিটেক্ট করা গিয়েছে কিনা? আসলে আমাদের, আপনি জানেন আমাদের ওয়্যার হাউস ইন্সপেক্টর বলে একটা পদ আছে। তারা কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলি করেন। আমাদের এদের সংখ্যা ২৬৮ জন। আপনি যদি ঢাকা শহরে বিল্ডিংয়ের সংখ্যা, ইন্ডাস্ট্রির সংখ্যা চিন্তা করেন ঢাকা বিভাগে, প্রায় লাখখানেক ইউলা। তো ২৬৮ দিয়ে আসলে সারা বাংলাদেশ তাদের কাভার করতে হয়। কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে আমরা আমাদের একটা মনিটরিং সেল গঠন করেছি। এটা রিসেন্টলি, এটার বয়স ৩ থেকে ৪ মাস। এই মনিটরিং সেল দিয়ে আমরা পরিকল্পনা করেছি যে খুব শীঘ্রই বিভিন্ন স্থানে আমাদের এই টিমটা যাবে। গিয়ে যে সমস্ত, আগেও আমাদের, আপনি জানেন বিভিন্ন সময়ে ঢাকা শহরে যে ঝুঁকিপূর্ণ ভবন কোনগুলি চিহ্নিত করা হয়েছে। নতুন করে অনেক ভবন ঝুঁকিপূর্ণ হয়েছে। যেহেতু এখন ভূমিকম্পের বিষয়টা এসছে। তা আমরা এই টিমটাকে অ্যাক্টিভেট করব। করে আমরা ঢাকা শহরকে আমাদের তত্ত্বাবধানে পুনরায় আমরা ঝুঁকিপূর্ণের সংখ্যাটা নির্ধারণ করব। তবে
আমরা যেটা চেষ্টা করছি আমাদের মিডিয়ার মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে এবং মহড়ার মাধ্যমে আমাদের বিভিন্ন পর্যায়ে লোকজনকে সচেতন করা যে তাদের যে ভূতল ভবনগুলি করছে, ভূমিকম্পের বিষয়গুলি বিবেচনা নিয়ে, আগুনের বিষয়গুলি বিবেচনা নিয়ে তারা যেন বিএনবিসি কোড, আমাদের ফায়ার সার্ভিসের যে আইন সেগুলি মেনেই তারা করে। কারণ এটা আল্টিমেটলি দিনের শেষে তাদেরই উপকার হবে এবং মানুষের জীবন আগে, সম্পদের চেয়ে জীবন আগে। আমরা যদি জীবনটাকে যেন প্রায়োরিটি দেয় সেই ব্যবস্থা করছি। আর আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রায় সময় মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিছু সময় ম্যাজিস্ট্রেট প্রাপ্তিতে হয়তো সীমাবদ্ধতা থাকে কারণ তাদের অন্য কাজও থাকে। তবে সময়ে, সময়ে আমরা আমরা প্রচুর অনেক প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি। ফায়ার তাদের সার্ভিসের যে বিদ্যমান আইন রয়েছে এইখানে এই আইন অনুযায়ী কি আপনারা ফায়ার মোবাইল আমাদের কোর্ট আইনের করতে পারেন কিনা? আমাদের এবং আরেকটি বিষয় একটু যোগ করি যে ঢাকার যে চকবাজার বা বিভিন্ন বস্তি এলাকা বা যে ঘনবসতিপূর্ণ এলাকায় কিন্তু এই ধরনের ঝুঁকি বেশি। এই সমস্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য বা দেশের যে কোনো জায়গায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা প্রয়োজন আছে কিনা বা এই ধরনের কোনো আইনি সহায়তা প্রয়োজন আছে কিনা আপনাদের? ফায়ার সার্ভিসের যে আইন এবং বিধি আছে, বিধিটা ২০০০ আমাদের বিধিটা বেশ কিছুদিন ধরে স্থগিত অবস্থায় আছে কিছু অবজারভেশনের কারণে। আমরা বিধি নিয়ে কাজ করছি এবং আমরা এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আমাদের আইনেও কিছু, কিছু সমস্যা ছিল, সেই আইনটাকেও আমরা একটা কমিটি করে সংশোধন করেছি এবং আইন এবং বিধি যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে যে আমরা পরিকল্পনা করেছি, এখানে ১ম বছরে আমরা এটা দিয়েছি যে আমাদের আইন এবং বিধি যথাযথ সংশোধন করে পুনরায় অনুমোদন নেয়া। এটা আমাদের কাজ চলমান আছে। এটা প্রায় 99% কাজ হয়ে গেছে। আর আমাদের সীমাবদ্ধতা হলো আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নাই। ফলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে যথাসময়ে বা দ্রুত যে বা সময়ে, সময়ে যে মোবাইল কোর্ট পরিচালনাগুলি করা প্রয়োজন, সেটা আমরা অনেক সময় করতে পারি না। সম্প্রতি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা পত্র প্রেরণ করেছি যে আমাদেরকে অন্ততপক্ষে প্রেষণে হলেও বা অন্য কোনো পন্থায় হলেও আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সংযুক্তি করা যায় কিনা। তাহলে হয়তো আমাদের সবসময় প্রতিদিনই আমরা কোথাও না কোথাও একটা মোবাইল কোর্টগুলি পরিচালনা করা যাবে। ফলে মানুষ আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে। আপনি যেটা বললেন পুরনো ঢাকা বা অন্যান্য জায়গায় যে অনেক, বিশেষ করে পুরনো ঢাকায় কেমিক্যাল গোডাউনের বিষয়গুলি আছে। অনেক জায়গায় টঙ্গী বা অন্যান্য জায়গায়ও কেমিক্যাল গোডাউন আছে। তারা হয়তো আরেকটু বেশি সচেতন হবে এবং আইনগুলি মেনে চলার চেষ্টা করবে। আরেকটা ব্যাপার একটু জানতে চাইবো যে এই ফায়ার সার্ভিসের লাইসেন্স নিয়ে একটু আগে বলেছিলেন। আসলে ফায়ার সার্ভিসের লাইসেন্স আগে থাকলেও আমরা দেখেছি যে বাস্তবে আসলে তার যে সরঞ্জাম বা তার যে অবকাঠামো সেটা আসলে ওইটার সাথে সম্পূর্ণ বিপরীতে আছে। তো এটার জন্য আপনারা নতুন করে কোনো পরিকল্পনা করছেন কিনা? ফায়ার সেফটি লাইসেন্স বা ফায়ার লাইসেন্স যেটা বলি, ফায়ার লাইসেন্স আগে আমাদের কিছু দুর্বলতা ছিল। মাঠ পর্যায়ে অনেক ক্ষেত্রে অনেকে ফেক লাইসেন্সও দিয়েছে। কিন্তু আমাদের যে বর্তমানে যে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী লাইসেন্স হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু কিছু, কিছু জিনিস ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে তারপর আবেদন করতে হচ্ছে। বা ইন্সপেক্টর যখন এই লাইসেন্সটার জন্য প্রসেস করছেন, ওখানে মাঠ পর্যায়ে গিয়ে তার সাইজ কত, তার কী, কী জিনিসপত্র আছে, কী, কী মজুদ আছে, তার অন্যান্য কী, কী ব্যবস্থা আছে সেগুলি সবগুলি কিন্তু আবেদন ফর্মে অনলাইনে ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরে উনি প্রসেস করলে পরবর্তী ধাপে এটা ওকে করা হচ্ছে। ফলে আমরা মাঠ পর্যায়ে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনার চেষ্টা করেছি। তবে আমরা যেটা করছি যে এখনও অনেকেই এই ব্যাপারগুলি নিয়ে অসচেতন। বিশেষ করে অনেকে যেহেতু নতুন একটা প্রযুক্তি এসছে, নতুন একটা মানুষের একটু কাজ, কারণ এখানে আমরা যে সুযোগটা তৈরি করেছি ব্যক্তি নিজেই আবেদন করতে পারবে এবং দিনের শেষে সব প্রসেস কমপ্লিট হলে ব্যক্তি নিজেই তার লাইসেন্সটা ডাউনলোড করতে পারবে এবং এই লাইসেন্স যখন সে ফায়ার লাইসেন্স ডাউনলোড করছে সেখানে কিন্তু একটা কিউআর কোড থাকছে। আগে যে ফেক লাইসেন্স করা বা অনিয়মের মাধ্যমে বা অবৈধ কোনো লেনদেনের মাধ্যমে লাইসেন্স নেওয়ার সুযোগ সেটা কিন্তু কমে গিয়েছে। তো আমরা আশা করছি এইভাবে আস্তে, আস্তে একদিনে হয়তো হবে না, বা ধীরে, ধীরে পুরা দেশের সবাইকে একটা আইনের আওতায় বা একটা ডাটাবেজের আওতায় আমরা নিয়ে আসতে পারবো। এর মাধ্যমে কিন্তু ২ টা বেনিফিট। একটা হলো সরকার সবসময় সকল প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত তথ্য যেকোনো মুহূর্তে জানতে পারবে। ২য় নাম্বার বেনিফিট হচ্ছে অনেক রাজস্ব সরকার বঞ্চিত হতো ফেক লাইসেন্সের কারণে, অমুকের কারণে। কিন্তু এখন এটার মাধ্যমে সরকার কিন্তু প্রচুর লাইসেন্সগুলি যদি সবাই সুন্দর মতো গ্রহণ করে এবং আমাদের সফটওয়্যারের মাধ্যমে করে, অটোমেটিক্যালি চালানের মাধ্যমে সরকার কিন্তু লাইসেন্স রাজস্বটা পাবে এবং আমাদের ধারণা এই বছর আমরা অন্যান্য বছর প্রায় ১৪-১৫ কোটি টাকা সরকারকে রাজস্ব দিতাম। আমার ধারণা এই বছর আমরা এটা ৩৫ থেকে ৪০ কোটিতে চলে যাবে।
এটা তো শুধুমাত্র প্রস্তাবনায়ও আপনারা উল্লেখ হ্যাঁ, করেছেন। এবং আমরা অলরেডি আমাদের যে ফায়ার লাইসেন্স যেটা চালু করেছি এর মাধ্যমে এই সুফল পাচ্ছি। সরকারের রাজস্ব কিন্তু অনেক বাড়ছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বহুতল ভবন অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান আইন এবং বিধিমালা কি মানে যথাযথ মনে করেন কিনা, বা এটা কোনো পরিবর্তন? বহুতল ভবনের ফায়ার সেফটি বা অন্যান্য বিষয়গুলি নিশ্চিত করার জন্য ২ টা সংস্থা কাজ করে। একটা হলো রাজুক, আরেকটা হলো আমরা। তো রাজুকের যে বিএনবিসি কোড আছে ওখানে ফায়ার সংশ্লিষ্ট বিষয়গুলো কিন্তু তারা বিভিন্নভাবে বলেছে। আমাদের ক্ষেত্রেও আছে। তো আমরা যখন কোনো ভবনকে ফায়ার সেফটি প্ল্যান এর এনওসি দেই, নো অবজেকশন সার্টিফিকেট দেই বা তাদের কার্যকারিতার সনদগুলো অনুমোদন করি, এই প্যারামিটারগুলো ফুলফিল না করলে আমরা দেই না। তবে অনেক ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরেন পুরাতন ঢাকা বা ঘিঞ্জি এলাকা যেগুলো ইতিমধ্যে হয়ে গেছে, সেগুলি নিয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, জটিলতা আছে। কিন্তু যেগুলি বর্তমানে, যেমন মনে করেন বসুন্ধরা আবাসিক এলাকা, জলসিঁড়ি আবাসন বা ঝিলমিল, যেখানে নতুন জায়গাগুলি আবাস হচ্ছে, সেখানে কিন্তু আমরা স্ট্রিক্টলি আমাদের আইনগুলি প্রয়োগ করছি। কিন্তু আমাদের জটিলতা হচ্ছে যে সমস্ত স্থাপনা ইতিমধ্যে হয়ে গেছে, সেখানে আমরা এই আমাদের ফায়ার সেফটি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা লাইসেন্স দেই না। জি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেই না। কারণ এখানে কিছু আইনি বাধ্যবাধকতা আছে। এগুলো নিয়ে কি করা যায় আমরা ইতিমধ্যে কিছু চিন্তাভাবনা করেছি। আমরা স্টেক হোল্ডারদের সাথেও বসবো। এখানে আ সেফটি বিষয়টা আরো কোনো লিভারেজ দেয়া যায় কিনা, সেটা নিয়ে আমরা কাজ করছি। জি, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ফায়ার ফাইটারদের যে প্রশিক্ষণের যে সক্ষমতা এবং তারা যতটা জানে এর চেয়ে বেশি আসলে তাদের ক্যাপাবল করার জন্য আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন কিনা আসলে? আচ্ছা, আমাদেরকে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের প্রতি বছরই আমরা কিন্তু বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা পাই। যেমন জাইকা আছে, তারপরে আপনার ফ্রান্স এমবাসি আছে, ইউএস এমবাসি আছে, টার্কিশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা অনেক সময় মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন সময়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের প্রশিক্ষণের ভ্যাকেন্সি দেয়। প্রায় ক্ষেত্রে এটা অফিসার লেভেলে হয় এবং আমরা অফিসারদেরকে ট্রেনিংয়ে পাঠাই। এই মুহূর্তেও আমাদের প্রায় ১০ থেকে ১৫ জন কিন্তু জাপান, মালয়েশিয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রশিক্ষণরত আছে। এছাড়া অনেকে ট্রেনারের আওতায় বাংলাদেশে এসে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং প্রশিক্ষণ সামগ্রীও দিয়ে থাকেন। তবে আমাদের যেহেতু নিজস্ব ট্রেনিং একাডেমি নাই, আমাদের বর্তমানে আমরা পূর্বাঞ্চলে ৩০০ ফিটের ওখানে আমাদের ঢাকা বিভাগের জন্য ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করছি। যেহেতু মিরপুর ১০ এ আমাদের সদর দপ্তর নির্মাণ হচ্ছে। ওখানে আমরা কিছু ক্যাপাবিলিটি বিল্ডিং এর চেষ্টা করছি। এটা হলে আমরা হয়তো পরিকল্পনাটা সামনের দিকে ফরওয়ার্ড করব। এই অগ্নি নিরাপত্তার জন্য সাধারণ মানুষের যে সচেতনতার একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারে আপনারা কোনো কাজ করছেন কিনা? আমি মনে করি অগ্নি নির্বাপনে বা অগ্নি দুর্যোগকে যদি আপনি ক্ষতি কমাতে চান, কোনো ব্যবস্থায় গ্রহণ করা প্রয়োজন নয়। শুধু সচেতন থাকলেই আপনার 50% দুর্ঘটনা কমে যাবে। তা আমরা সচেতনতার জায়গাটা সবসময় কাজ করি। গত বছর আমরা একটা হিসাব নেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের স্ট্যাটিস্টিক্স আছে। এখানে আমরা যেটা করেছি, আমরা দেখেছি যে ২০২৫ সালে আমরা ২৭,০৫৯টা আগুন ঘটনায় অ্যাড্রেস করেছি। অর্থাৎ দিনে প্রায় ৭৫টা আগুনের ঘটনা ঘটেছে। আমরা যখন এই ব্যাপারগুলিতে সচেতন করার জন্য আমরা মানুষকে সচেতন করলে তো ঘটনাগুলি কমবে। আমরা গত বছর আমাদের যখন মহড়ার বিষয়গুলি এসছে, আমরা প্রচুর মহড়া করেছি। আমরা গত বছর প্রায় ১৯২টা মোবাইল কোর্ট পরিচালনা করছি, যার মাধ্যমে ১৭৯টা প্রতিষ্ঠানকে ১,৯৪,০০,০০০ টাকা আপনার জরিমানা করছি। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা হয়েছে যেন তারা আইন মেনে চলে। আমরা সারা দেশে আপনার ৪,৩৪৫টা প্রশিক্ষণের মাধ্যমে ১,৭৩,৮০০ জনকে মৌলিক প্রশিক্ষণ দিয়েছি। এটাও জাস্ট সচেতনতার অংশ হিসেবে। আমরা শুধু পোশাক কারখানায় ২ দিনব্যাপী যে আমরা প্রশিক্ষণ দেই, সেটা ৩,৯৮১টা প্রশিক্ষণ করিয়েছি, যার মাধ্যমে ১,৫৬,৮৪০ জনকে আমরা প্রশিক্ষিত করেছি। স্কুলের ব্যাপারে বিভিন্ন স্কুলে আমরা প্রায় ৩৩টা কোর্সের মাধ্যমে ১,০৩৯ জনকে ভলান্টিয়ার কোর্স করাইছি। আপনার ২,০৭৮টা সার্ভে করেছি। ৩,৭২২টা ফায়ার ড্রিল করেছি। তো ফায়ার সার্ভিস আসলে ২৪ ঘন্টায় আসলে কোনো না কোনোভাবে দেশের মানুষকে সচেতন করার জন্য নিয়োজিত রয়েছে এবং কোনো না কোনোভাবে মানুষকে সেবা প্রদান করছে। আর এর পাশাপাশি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনারা যদি যান, যে প্রতিদিন ফেসবুকে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম কিন্তু আপলোড দেই, যাতে মানুষকে সচেতন করা যায় এবং মানুষও জানে ফায়ার সার্ভিসকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 102
102 এর বিষয়টা যত বেশি মানুষের কাছে যাবে, মানুষ তত বেশি দ্রুত আমাদের সহযোগিতা পাবে। এই 102 তো ব্যাপক প্রচারণা দরকার। আমরা প্রচারণা করছি, তারপরেও স্বাভাবিকভাবে অনেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকেন না, কিন্তু আমরা চেষ্টা করছি যত বেশি মানুষের কাছে 102টাকে পৌঁছানো যায়। কারণ 102তে কোনো কল চার্জ হয় না। আপনি ফোন করবেন, আমাদের ইআরসিসি আছে, ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেল আছে, ওখানে আমাদের অপারেটররা আছে। আপনি কল করলে 999 এর মতো আমাদের অপারেটররা কল ধরবে এবং তারা সাথে সাথে আমাদের অন্যান্য স্টেশনগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। যার একটা বিষয় জানতে চাই, আগামী 5 বছরের সাথে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে কোথায় দেখতে চান, এই ব্যাপারটা একটু মানে। আসলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়ে আমাদের আমি ডিজি হিসেবে এবং সামগ্রিকভাবে আমাদের ফায়ার সার্ভিসের, আমরা সবাই চাই একটা ফায়ার সার্ভিসকে একটা উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এবং জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছাতে পারে এমন সামর্থ্য সম্পন্ন এবং একটি দুর্নীতিমুক্ত বা দুর্নীতি বা অন্য কোনো বিষয়ের সাথে ফায়ার সার্ভিসের সম্পৃক্ততা নাই। ফায়ার সার্ভিস একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে, দেশের একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে আমরা ফায়ার সার্ভিসকে নিয়ে যেতে চাই। তবে এই ক্ষেত্রে সমন্বিতভাবে সকলের সহযোগিতা লাগবে। যেমন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের যখন নিয়োগগুলি হয়েছে আমরা বলেছি আপনারা এসে দেখেন, আমাদের নিয়োগটাকে আপনারা পরিদর্শন করেন, আপনাদের কোনো মতামত থাকলে, অবজারভেশন থাকলে আমাদের জানান। আমরা চাই আমরা কাজ করব, আমাদের কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আমাদের কাজগুলিকে যেন পজিটিভলি আমাদের কাছে তুলে ধরা হয় এবং আমরা যেগুলো সেগুলোর উপর যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদের কাজের মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি যতটুকু বুঝি আমাদের ফায়ার সার্ভিসের সকল স্তরের সদস্যরা একতাবদ্ধ। আমরা চাই ফায়ার সার্ভিসকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে, দেশের মানুষের কাছে আরও দ্রুত সেবা পৌঁছাতে, যাতে আমাদেরকে অলরেডি দেশের মানুষ ভালোবাসে, এটা আমরা দেখেছি, কিন্তু আমরা ভালোবাসার মাত্রাটাকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই। শেষ প্রশ্ন, আসলে সাধারণ মানুষের জন্য ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে কোনো বার্তা আছে? সাধারণ মানুষের জন্য ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমাদের একটাই হবে, মানুষকে, আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের বাড়ি ঘরের প্রয়োজন আছে, স্থাপনার প্রয়োজন আছে, ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে, আমরা করব, কিন্তু সেটা করার সময় বিএনবিসি কোড, ফায়ার সার্ভিসের যে আইনগুলি আছে সেগুলি যেন মেনে চলি। আর আমি মনে করি সবার উপর হচ্ছে সচেতনতা, এবং সচেতন হলেই আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু কমিয়ে নিয়ে আসতে পারবো। আর আরেকটা জিনিস বুঝতে হবে, আমি সচেতনভাবে সুন্দরভাবে যদি আমার একটা প্রতিষ্ঠান গড়ে তুলি, সেটার ফায়ার সেফটি বা অন্যান্য বিষয়গুলি নিশ্চিত করি, দিনের শেষে কিন্তু আমি মালিক হিসেবে আমি লাভবান হব। আমার কারণে কারো জীবন যাবে না, কারো সম্পদ হানি হবে না, এবং যার জীবন যায় সেই ফ্যামিলি বুঝতে পারে তার কত বড় ক্ষতি হয়েছে। তা আমি মনে করি যারা স্থাপনা নির্মাণ করবেন বা মালিক আছেন বা অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত, সবাই এই বিষয়গুলিকে মেনে চলবেন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ অন্যান্য সংস্থা যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করে, তাদেরকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।